উই হ্যাভ এ প্ল্যান হইলে সেখানে জনগণ অন্তর্ভুক্ত থাকতো, কিন্তু এই আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এই রাষ্ট্রপতি অন্তর্ভুক্ত ছিলেন, এই জুলাই সনদকে অস্বীকার করা অন্তর্ভুক্ত ছিল। চুপ্পুর কথা বলতে গেলে এই কাহিনী অনেক দীর্ঘ লম্বা হবে। তো এই প্রসঙ্গটি আমরা যদিও আলাপ করছি, কিন্তু ইতিহাসে একজন কুখ্যাত ব্যক্তি হিসেবে এই চুপ্পুর নাম মানুষ স্মরণ করবে ঘৃণা করে। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে গিয়ে ৭২-এর সংবিধানের স্পিরিটকে ধ্বংস করে একটা দলতন্ত্র কায়েম করেছে এবং একে একে রাষ্ট্রধর্ম করার মধ্য দিয়ে বিভিন্নভাবে ইসলামিক ভোট ব্যাংককে নিজের দলে নেয়ার জন্য যে চেষ্টা করেছে, এটা তো মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল না। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক মহাপ্রলয় ঘটে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে ভেঙে পড়েছে প্রশাসনের খোলস, পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি থেকে শুরু করে সংসদের স্পিকার পর্যন্ত। কিন্তু ঝড়ের মাঝেও একাকী বঙ্গভবনে টিকেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কেন তিনি পদত্যাগ করেননি? দীর্ঘ নীরবতা ভেঙে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছেন তাকে হটাতে খোদ অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই চক্রান্ত হয়েছিল। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি ও সশস্ত্র বাহিনীর প্রতি। রাষ্ট্রপতির এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে। অন্তর্বর্তী সরকারের ভূমিকা কি ছিল? রাষ্ট্রপতিকে ঘিরে যে আন্দোলন ও নাটকীয় ঘটনা প্রবাহ, তার নেপথ্যে কারা ছিল? আর রাষ্ট্রপতির এই অভিযোগগুলোর জবাবই বাকি। রাষ্ট্রপতির বক্তব্য ও কিছু প্রশ্ন, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট আলী নাসির খান, যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। যেমনটি বলছিলাম যে এক সাক্ষাৎকারের মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রপতি বেশ কিছু বিষয়ের সামনে এনেছেন। আমি যদি একটু জানতে চাই যে রাষ্ট্রপতি দাবি করেছেন দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে পদে টিকিয়ে রাখতে বিএনপি কেন ঢাল হিসেবে কাজ করেছে? এটা কি রাজনৈতিক সমঝোতা নাকি আসলে সাংবিধানিক শূন্যতা এড়ানোর কৌশল? অ্যাডভোকেট আলী নাসির খান, কি বলবেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, দুঃসময় কিসের দুঃসময়? তিনি যে ইন্টারভিউটা দিয়েছেন আমরা পড়েছি, তো সুসময় চলছে বাংলাদেশে। কারণ ৫ আগস্টে একটা স্বৈরাচারের পতন হয়েছে, এটা মাফিয়াতন্ত্রের পতন হয়েছে। স্বৈরাচারী খুনি যিনি আয়নাগর স্থাপন করেছেন, গুম করেছেন, খুন করেছেন, এই ধরনের একটা জল্লাদ বা আপনারা বলতে পারেন একটা এই নাজি পার্টির প্রধানের মতো এই ধরনের একজন কুখ্যাত একটা মহিলা এবং একটা রেজিমের পতন ঘটেছে। তারপরে তিনি সেই সময়কার তাদের আদিষ্ট হওয়া রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি দুঃসময় কখন পাল করে, ওটা ওনার জন্য দুঃসময় হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য দুঃসময় ছিল না। এবং তিনি বলছেন যে এখন সরকারি দল যেটি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ফেভার পেয়েছিলেন। তো আমরা তো এই বিএনপিকে এখন দেখলাম যে রাষ্ট্র ক্ষমতায় আসার পর জুলাই সনদকে অস্বীকার করছেন, গণভোটকে অস্বীকার করছেন। জুলাই গাদ্দার বলে বলে যাদেরকে বিভিন্ন সময় বলা হতো, এই জুলাই গাদ্দারিতে তো এই বিএনপি মগ্ন হয়েছেন এবং তারা এই রাষ্ট্রপতি চুপ্পুকে টিকিয়ে রাখার জন্য প্রকাশ্য ভূমিকা পালন করেছে। এবং দেখেন, এই চুপ্পু থাকবার কারণে বাংলাদেশে আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে যে সরকারটি গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে আন্দোলন দমনকারী সরকার হিসেবে আবির্ভূত হয়েছে। নানান দাবি দাওয়া, আনসারদের কু, কিছুদিন পরে আপনার জুডিশিয়াল একটা কু হওয়ার সম্ভাবনা দিয়েছে, আমাদের লার্নেড ফ্রেন্ড আরও ভালো বলতে পারবেন। এবং আমরা দেখলাম একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। তো আপনি জানেন যে রাষ্ট্রপতি একটি দেশের প্রথম নাগরিক এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে তিনি এমার্জেন্সি ঘোষণা করা সহ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। তো এই যে আমরা একটা খারাপ সময়, ভালনারেবল সময় ওনার কারণে পার করেছি, এটা হচ্ছে এই যোগ সাজসের সমস্যা। আমরা শুনলাম না তারেক রহমানের পক্ষ থেকে যে আই হ্যাভ এ প্ল্যান। আসলে উই হ্যাভ এ প্ল্যান হইলে সেখানে জনগণ অন্তর্ভুক্ত থাকতো, কিন্তু এই আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এই রাষ্ট্রপতি অন্তর্ভুক্ত ছিলেন, এই জুলাই সনদকে অস্বীকার করা অন্তর্ভুক্ত ছিল। এখন আমরা দেখলাম যে আমাদের যে উচ্চ কক্ষ, এটি হওয়া নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এমনকি যতগুলো সংস্কার প্রস্তাব আছে, মৌলিক সংস্কার থেকে শুরু করে সবগুলো এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাহলে তো 2029 সালে হাসিনার অধীনে নির্বাচন হওয়াটাই সঙ্গত ছিল। মানে এজন্য বলছি বিএনপির অ্যাপ্রোচ দেখে। তো রাষ্ট্রপতি যেটি বলেছেন, তিনি কমফোর্ট জোনে আছেন, কারণ এই রাষ্ট্রপতির হাসিনার সাথে সরাসরি সংশ্লিষ্টতা ছিল এবং যে ধরনের গুম খুন সহ একটা মাফিয়াতন্ত্র কায়েম করা হচ্ছিল বাংলাদেশে,
এর তো একজন স্পন্সর ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু তাকে টেকানোর পেছনে বিএনপি যেহেতু সবচেয়ে বড় ধরনের ভূমিকা পালন করছে, এর দায় বিএনপিকে নিতে হবে। ভবিষ্যতে যদি আবার একটা জুলাই একটা গণ অভ্যুত্থান আসে এবং জনপ্রতিরোধ, সেটা কিন্তু বিএনপিকে সামলাতে হবে। বিএনপির যদি দায় নিতে হয় অ্যাডভোকেট আলী নাসের খান, আমি যদি আরেকটি প্রসঙ্গ যুক্ত করি, রাষ্ট্রপতি যেমনটি তার সাক্ষাৎকারে বলেছেন যে 22 অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাও হলো এবং রাত 12টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করলো, এরকম একটা খবর পাওয়া গেছে। ওরা আমাদের লোক না, আমি এই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছি, এগুলো আমরা ডিসপার্স করার চেষ্টা করছি। তাহলে নাহিদ ইসলাম কি দায় এড়াতে পারে? দেখেন, কোনো রাষ্ট্রপতিকে তো টেনে হিস্ট্রে নামানোর মতো না, আপনি নৈতিক জায়গা থেকে এটা চিন্তা করতে হবে যে দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, আপনি হাসিনা রেজিমের অংশ ছিলেন, নৈতিকতার জায়গা থেকে তার পদত্যাগ করা দরকার ছিল। কিন্তু সবচেয়ে নির্লজ্জ একজন রাষ্ট্রপতিকে আমরা দেখলাম, যিনি ক্ষমতায় মগ্ন ছিলেন, তিনি এটা কুক্ষিগত করে বলেন না, যে কোনো উপায়ে, এবং তার পুরো সাক্ষাৎকারটি পড়ে দেখবেন যে বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে তিনি তার পদে আসীন ছিলেন এবং পদ থেকে সরেননি। তো নাহিদ ইসলাম যদি তখন উপদেষ্টা ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছিল, তো একজন উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে আপনি গ্রামাটিক্যাল বা আইনানুগ কথাবার্তাই শুনবেন। কিন্তু নাহিদ ইসলামের উপদেষ্টার চেয়ে বড় পরিচয় তো তখন ছিল যে দেখুন, নাহিদ ইসলাম বলছে আমাদের লোক না বলতে, প্রতিনিধি হিসেবে তিনি সরকারে গেছেন, আমাদের লোক না বলতে নাহিদ ইসলাম হয়তো বা কোনো গ্রুপকে এখানে উল্লেখ করতে চাননি, তো মানুষের তো উপস্থিতি ছিল। শুধুমাত্র সে 22 তারিখের কথা বললেন সেদিন নয়, আমরা পরিক্রমা আমরা দেখব একাধিক সময় জনপরিষদ থেকে আমাদের পেশাজীবীদের থেকে সব জায়গায়। জানতে চাই, রাষ্ট্রপতি অপসারণের যে আন্দোলনটা তৈরি হয়েছিল তার নেপথ্যে কি এনসিপি ছিল না, ছিল কারা? রাষ্ট্রপতি অপসারণের নেপথ্যে যে আন্দোলন হয়েছিল আপনারা জানেন, শহীদ ওসমান হাদি কিন্তু সেই আন্দোলনে সক্রিয় ছিলেন। এটা গণমানুষের দাবি ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল এক্সেপ্ট আমরা বিএনপিকে দেখেছি যে তারা শান্ত ছিল, যে এই ব্যাপারে খুব বেশি কথা বলতে চায়নি। তো আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ধরেন জুলাই গণঅভ্যুত্থানটা শুধুমাত্র রাজনৈতিক সংগঠনগুলো অংশগ্রহণ করে নাই, সেখানে নানান সংগঠন, আমরা যারা অ্যাক্টিভিজম করে তারা অংশগ্রহণ করেছে, গণমানুষ অংশগ্রহণ করেছে। আপনি প্রত্যেকটা ইভেন্ট দেখেন, আপনি গুলিস্তান থেকে শুরু করে শাহবাগ হয়ে সারা বাংলাদেশে দেখেন, প্রত্যেক জায়গায় সোচ্চার ছিল। আপনি ধরেন একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল হিসেবে যে হিসাব করেন যে রাষ্ট্রপতি পদের বাইরে, তো চুপ্পু সাহেবের জায়গায় সবচেয়ে অযোগ্য মানুষ যারা রাষ্ট্রপতি হয়েছেন এর মধ্যে কিন্তু চুপ্পু হচ্ছে নাম্বার 1। তার অতীত কর্মকাণ্ড, বিভিন্ন সংশ্লিষ্টতা, হাসিনাকে সালাম করতে যাওয়া, ফিরিয়ে দেওয়া, মানে খুবই ব্যক্তিত্বহীন এই ধরনের অযোগ্য মানুষ আমরা দেখিনি। শুধুমাত্র সে তার পদে টিকে থাকার জন্য এবং যে কোনোভাবে সার্ভ করার জন্য সে সেখানে ছিল। এবং তিনি যে গল্পটা সাজিয়েছেন, সিম্পেথি নিচ্ছেন এবং আমরা জনপরিষদ আলাপ করছি, এটা আমি মনে করি ওয়েস্ট অফ টাইম। এই ধরনের গুম খুনের সারথীদের নিয়ে আলোচনা করার তো কোনো সময় নেই। তো এটা আমি একটা অবসোলেট জিনিস, এবং আমি জানি না কেন জনপরিষদ এটা নিয়ে অনেক আলী নাসের খান, আপনার কি মনে হচ্ছে পুরো গল্পটি তিনি বানিয়ে বলছেন বা সাজিয়ে বলছেন? এখন মিথ্যাচারের সম্রাজ্ঞী ছিলেন শেখ হাসিনা এবং তার প্রধান সহায়ক ছিলেন চুপ্পু, তো তিনি মিথ্যার উপর তো দাঁড়িয়ে আছেন। এই ধরনের ভদ্রলোক তো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করারই কথা না। এবং আপনি জানেন এসএলএম সহ, এসএলএমের কেশিয়ার হিসেবে তাকে বলা হতো। তো নামের আগে মহামান্য লাগাইতে হইলে আপনার সেই ধরনের মানুষ তো লাগবে। আপনার এই রাষ্ট্রপতি পদকে কলঙ্কিত করেছেন এবং চুপ্পুর হাত ধরে আপনারা তো দেখেছেন বিভিন্ন সময়। এর আগে আপনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় পাবনাতে গিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন, মনে হয়েছে যে কোনো একটা রাষ্ট্রের আপনার মন্ত্রী বা কোনো একজন সাধারণ এমপি বা ইউপি চেয়ারম্যান বক্তব্য দিচ্ছেন। তো চুপ্পুর কথা বলতে গেলে এই কাহিনী অনেক দীর্ঘ লম্বা হবে। তো এই প্রসঙ্গটি আমরা যদিও আলাপ করছি, কিন্তু ইতিহাসে একজন কুখ্যাত ব্যক্তি হিসেবে এই চুপ্পুর নাম মানুষ স্মরণ করবে ঘৃণা করে, সম্মানের সাথে। এই বক্তব্য কিংবা সাক্ষাৎকার ঘিরেই তো বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে এসেছে, নিশ্চয়ই সেগুলোর উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। জি অবশ্যই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আলী নাসের খান। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছেন তাকে অসাংবিধানিকভাবে সরিয়ে দেওয়ার বহু চেষ্টা হয়েছে, তাকে হঠাতে খোদ অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই চক্রান্ত হয়েছিল। তাহলে অন্তর্বর্তী সরকারের ভূমিকা আসলে কি ছিল? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক আলী নাসের খানকে। দেখুন, আসলে গোটা ব্যাপারটাই খুব জটিল। জটিল এই কারণে যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি দায়িত্বে ছিলেন এবং যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতির অধীনে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, গোটা ব্যাপারটাতেই একটা সাংবিধানিক জটিলতা ছিল। অর্থাৎ আমাদের সংবিধানের আওতায় এই রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়ার ব্যাপারটি কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল এবং সে কারণেই বলা হয়েছিল তখন যে সংবিধানের 106 অনুচ্ছেদের প্রদত্ত এখতিয়ার বলে সুপ্রিম কোর্টের পরামর্শমূলক মত নিয়ে তখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিলেন। যদি সেটি হয়ে থাকে, যদিও সেটি নিয়ে অনেক কথা আছে, যদি সেটি হয়ে থাকে তাহলে
ইনক্লুডিং এনসিপি, বিএনপি সহ সমস্ত আন্দোলনকারী দল তারা তখন অফিসিয়ালি কিন্তু এই রাষ্ট্রপতিকে, যাকে বিতর্কিত বলেন আর যাই বলেন, তাকে মেনেই তার অধীনে শপথ নিয়েছে। অর্থাৎ তাকে পুরোহিত মেনেছে, তাকে ইমাম মেনেছে সেখানে। এখন যখন আপনি কাউকে অফিসিয়ালি মানবেন, যদি কোনো কথা থাকে তখনই সেটা বলা লাগতো, কিন্তু সেটি তখন বলা হয়নি। যদি একটা অভ্যুত্থানের পরে অন্যান্য দেশে যেরকম হয়, গোটা সিস্টেমটাকেই পাল্টে ফেলা হয় এবং একটা অভ্যুত্থানের সরকার তখন শপথ নেয় এবং তখন ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় সংবিধান কার্যত অকার্যকর হয়ে যায়। তখন কিন্তু সংবিধান ধরে সব কিছু হয় না, তখন এক ধরনের বিপ্লবী সংবিধান বলেন বা অভ্যুত্থানের নেসেসিটি বলেন, সেই জায়গা থেকে এক ধরনের সরকার হয়। সেটি কিন্তু হয়নি। শুরু থেকেই বলা হয়েছিল যে যা কিছু হবে সংবিধানের মধ্য দিয়ে হবে। গণঅভ্যুত্থানের পর আমরা কি একটা সাংঘর্ষিক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি? কখনো আমরা সংবিধানের অধীনে থেকেছি, আবার কখনো থাকতে পারিনি, বিষয়টি কেমন? হ্যাঁ, অবশ্যই বিষয়টা তেমন বলেই কিন্তু আজকে এই গণভোট নিয়ে, সংস্কার নিয়ে, গণপরিষদ নিয়ে আজকে কিন্তু ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনের বড় বড় অংশীজন ছিলেন তারা কিন্তু আজকে এক জায়গায় থাকতে পারলেন না। এবং আপনি দেখেন যে দুইটি শপথ হয়েছে, দুই রকমের শপথ। অর্থাৎ যারা সরকার গঠন করেছে তারা একটি শপথ নিয়েছে, আর যারা বিরোধী দলে আছেন তারা দুটি শপথ নিয়েছে। তাহলে জনগণ কোনটাকে গ্রহণ করবে? যারা সরকারে গিয়েছেন তাদেরটা গ্রহণ করবে, নাকি বিরোধী দল যে শপথ নিয়েছে সেই শপথটা ন্যায়সঙ্গত কিনা, আইনসঙ্গত কিনা, সংবিধান সম্মত কিনা সেটি মেনে নেবে? এবং ইতিমধ্যেই সরকারের তরফ থেকে অনেক দায়িত্বশীল ব্যক্তি বলা শুরু করেছেন যে আমরা নির্বাচনের স্বার্থে আমরা তখন অনেক কিছু কি মেনে নিয়েছিলাম। তাহলে এই যে সাংঘর্ষিক অবস্থান সংবিধান নিয়ে এবং সাংবিধানিক শাসনতন্ত্র নিয়ে, এই সংকটটা তো থেকেই গেল। এখন প্রশ্ন হলো, এখনো পর্যন্ত আমাদের দেশের আইনত আমাদের সংবিধানটি বহাল আছে, যা কিছু হচ্ছে এই সংবিধানের অধীনেই হচ্ছে। সুতরাং যেহেতু সংসদ সার্বভৌম, ফলে এই সমস্ত বিতর্কগুলো সংসদে আলোচনার মধ্য দিয়েই সমাধান হতে পারে। এবং আমরা দেখব যে কতটা দেশকে ভালোবেসে, গণতন্ত্রকে ভালোবেসে, মানুষের ন্যায়সঙ্গত অধিকারকে ভালোবেসে আগামী সংসদ যেটি 12 তারিখে বসবে তারা সিদ্ধান্ত নেয়। কিন্তু আপনি বলছিলেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী যে একদিকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে পুরোহিত মেনে তার অধীনে শপথ গ্রহণ করেছে, কিন্তু পরবর্তী সময়ে আমরা 18 মাসের পরিক্রমা যদি তুলে ধরি, রাষ্ট্রপতির তথ্য অনুযায়ী যে প্রেস উইং বন্ধ করে দেওয়া হয়েছে বা প্রধান উপদেষ্টা বিদেশ সফর করে তাকে অবগত করেনি, যেটি আসলে বলা হচ্ছে সংবিধানের 48 অনুচ্ছেদের এই বাধ্যবাধকতা রয়েছে, সবকিছু মিলিয়ে তাহলে কি নির্বাহী বিভাগের সাথে রাষ্ট্রপতির এক ধরনের স্নায়ুযুদ্ধ চলেছে? এটা তো খুবই পরিষ্কার, কারণ এটা বাইরের মিডিয়াগুলো লিখেছে যে রাষ্ট্রপতি এক ধরনের বন্দি জীবনযাপন করছেন, এবং যেভাবে তখন দেশ চলছিল রাষ্ট্রপতি দেশে ছিলেন কিনা এটা বোঝার কোনো উপায় ছিল না। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশ চালিয়েছে এবং সেখানে নানা ধরনের গুঞ্জন, নানা ধরনের কথাবার্তা তখন বাইরে আসতো। এবং এখন যেটি হচ্ছে, আপনি দেখেন এই রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, এই কথার সত্যতা কতটুকু আছে এ নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত বিদায়ী উপদেষ্টাদের কাছ থেকে কোনো কমেন্ট পাইনি। এমনকি যে বিএনপি সহযোগিতা করেছে বলে দাবি করা হচ্ছে, সেই বিএনপির পক্ষ থেকেও কিন্তু এই সাক্ষাৎকার বিষয়ে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া আমরা জানি না। ফলে রাষ্ট্রপতি যখন দাবি করছেন যে বিএনপি তাকে অভূতপূর্ব সহযোগিতা করেছে, আসলে বিএনপি সেটি করেছে কিনা সেটি কিন্তু পরিষ্কার নয়। সেখানে তার পদের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে কিনা এই সমর্থন কিংবা সহযোগিতা? দেখেন, একটা রাষ্ট্রপতি তো যেই পদে অবস্থান করেন এটা অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা, এবং তিনি একটা সময়ে নতুন সরকারকে তার অভিভাবকত্ব করা, পরবর্তী সংসদ ডাকা, নতুন সরকারের শপথ গ্রহণ করানোর জন্য এরকম একটা চেয়ারের প্রয়োজন হয়, এবং সেই চেয়ারটা কিন্তু সবাই মিলে রেখে দিয়েছে, এটাকে কিন্তু কেউ ফেলে দেয়নি। ফলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের আলোচনা যখন আসে এটা বোঝাই যায় যে এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি এখানে কিন্তু সৃষ্টি করা হয়। এবং এই সাংঘর্ষিক পরিস্থিতি থেকে এটি বোঝা যায় যে সংবিধানের যে বিধান অনুচ্ছেদ এই জায়গায় আসলে সেভাবে রক্ষিত হয়নি। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা না হওয়া কি বিএনপির কৌশলী অবস্থান নাকি রাজনৈতিক সমঝোতার অংশ, সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে আমরা এখনো কোনো আলোচনা দেখছি না। এই আলোচনা না হওয়ার পেছনে কি আসলে বিএনপির কৌশলী অবস্থান রয়েছে নাকি কোনো রাজনৈতিক সমঝোতা রয়েছে? এখানে আসলে কৌশল বা সমঝোতার ব্যাপার আছে বলে আমার মনে হয় না, এটা একটা পদ্ধতিগত ব্যাপার। কারণ আমাদের সংবিধানের 48 অনুচ্ছেদে
যে পদ্ধতির কথা বলা আছে বা আমাদের সংবিধানের 50, 51, 53 অনুচ্ছেদ, এই অনুচ্ছেদগুলো মূলত রাষ্ট্রপতির প্রসিডিওরটা সম্পর্কে তারা বলে, রাষ্ট্রপতি দায় মুক্তি পাবেন কিনা, তাকে অপসারণ করা হবে কিনা ইত্যাদি পদ্ধতিগুলো সেখানে আছে। এবং সেটা করার জন্য সবচেয়ে বেটার প্লেস হলো পার্লামেন্ট। এখন যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্ট বসছে ততক্ষণ পর্যন্ত বিএনপি অফিসিয়ালি এই বিষয়ে কোনো স্টেপ নিতে পারে না, এবং পার্লামেন্টই পারে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ নিতে, অথবা রাষ্ট্রপতি নিজেই, তিনি যেহেতু দেখছেন যে একটি দলীয় সরকার ক্ষমতায় গিয়েছে এবং তার মধ্য দিয়ে জনগণের একটি অভিপ্রায় প্রকাশিত হয়েছে এবং রাষ্ট্রের স্বাভাবিক ব্যালেন্স রক্ষা করার জন্য সেই দলের আস্থাভাজন কেউ রাষ্ট্রপতি হবেন, এটাই স্বাভাবিক। জুলাই আন্দোলনটি যেটি হয়েছিল সেই আন্দোলনের স্পিরিটের মূল জায়গাটা ছিল সততার জায়গা, মেধার জায়গা এবং অন্তর্ভুক্তিমূলক একটি জায়গা। এবং আমাদের দেশে অনেক মেধাবী নতুন প্রজন্মের চিন্তাকে ধারণ করে এরকম বিভিন্ন শ্রেণী পেশার অভিভাবক সুলভ বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব ব্যক্তিত্ব রয়েছেন। তো আমরা আশা করব যে আগামী যে পার্লামেন্টটি 12 তারিখে বসবে তারা যত দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন সেটা দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে। এবং জুলাই স্পিরিট যে রিফর্মের কথা বলেছিল, যে একটা বৈষম্যহীন সমাজ, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেই সমাজ আমরা যেটা দেখেছি যে যেভাবে নারীদেরকে হেনস্থা করা হয়েছে, নারীদেরকে ঘরে পাঠিয়ে দেওয়ার রাজনীতি হয়েছে এবং রাজনৈতিক নীতি নির্ধারণের জায়গা থেকে যেভাবে নারীদেরকে কোণঠাসা করা হয়েছে, অর্থাৎ জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী, কিন্তু আপনি আনুপাতিক হারে তার অংশগ্রহণ কিন্তু আমরা পার্লামেন্ট বলেন বা রাষ্ট্রে আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। তো এই জায়গাগুলো রিপেয়ার করার জায়গা হলো পার্লামেন্ট। যেমন আমাদের সংরক্ষিত আসন আছে বা অন্যান্য যে রাজনৈতিক পদায়নের জায়গাগুলো আছে যেখানে নীতি নির্ধারণী কথাবার্তা হবে, সেই জায়গাগুলো করার জায়গা তখন সামনে আসবে। ফলে স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির অপসারণ কিংবা নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া, এই জায়গাগুলো তখন হতে পারে। আমার ধারণা বিএনপি সেই সময়টার জন্য অপেক্ষা করছে। এবং এখন কিন্তু জুলাই সনদের ভবিষ্যৎ কি সে প্রশ্ন উঠেছে এবং আতুর ঘরেই জুলাই সনদের আসলে শেষ পরিণতি হবে কিনা সে প্রশ্ন কিন্তু আমরা দেখছি যে বিশ্লেষকরা করছেন। জুলাই সনদ তো একটা, যদি এক কথায় বলি, এটার অনেক ধাপ উপধাপ আছে, এই নিয়ে অনেক মত পার্থক্য অংশীজনদের মধ্যে আছে। বিএনপির সেখানে একটা নোট অফ ডিসেন্ট ছিল, এনসিপির এক ধরনের পজিশন ছিল। এই গোটা জায়গাটাকে একটা ঐক্যমতের জায়গায় আনতে পারে পার্লামেন্ট। এখন পার্লামেন্ট ছাড়া এগুলো রাজপথে বসে কিন্তু সেটেল করা যাবে না। এগুলো সব কিছু যেহেতু পার্লামেন্ট হয়েছে, জনগণ ভোট দিয়েছে, পার্লামেন্টে এটা সেটেল করতে হবে। এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে হলে পরে, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র করতে হলে পরে সেই ভিন্ন মতকে সহ্য করার যে প্র্যাকটিস সেটা এখনই কিন্তু শুরু করতে হবে। এবং সেটা শুরু করার জন্য নতুন সরকার একটা দায়িত্বশীল অবস্থান নেবে, বিরোধী দল একটা দায়িত্বশীল অবস্থান নেবে, সেটাই আমরা আশা করব। এখন এত দ্রুত কমেন্ট করার সময় তো আসে নাই, কারণ আমরা যেটা দেখব, যেটা বলবো সেটা হলো, একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে। এখন মর্নিংটা তারা কেমন দেখাচ্ছেন সেটা নিয়ে হয়তো কিছু কথাবার্তা হবে, যেটা আমরা চাঁদা নিয়ে অনেক কথাবার্তা শুনেছি, অনেক কিছু নিয়ে কথাবার্তা শুনছি, প্রশাসক নিয়োগ হয়েছে কথাবার্তা শুনছি, এই জায়গাগুলো হয়তো আর ধীরে ধীরে আরো পরিষ্কার হবে। অ্যাডভোকেট আলী নাসের খান, বিএনপি কি জুলাই সনদের সংস্কারগুলো এড়িয়ে যেতে চাইছে নাকি সংসদীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছে? না, আমার মনে হয় যে ওনারা শুধু এড়িয়ে যেতে চাচ্ছে না, এটাকে বেমালুম ভুলে গিয়েছে। আপনার একটা ক্ষমতাসীন দল বা একটা সরকার দায়িত্ব নেয়ার পর যে ধরনের কথাবার্তা বিএনপির মন্ত্রীরা বলছেন সেটি আসলে 4 বছর মেয়াদ ফুরাবার পরে বলেন, আবল তাবল কথাবার্তা। আপনারা শুনেছেন যে সালাউদ্দিন সাহেব কথা, উনি চোস্ত একদম ওনার নিজের লোকাল এরিয়ার ভাষা বলেন, কিন্তু অনেক ক্ষেত্রেই অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। এবং ওনাদের আরেকজন মন্ত্রী ইনকিলাব শব্দ নিয়ে বলেছেন। এই যে নানানভাবে কমেন্ট করা, এগুলো একটা ভারসাম্যহীন অবস্থায় দেখা দিয়েছে। তো জুলাই সনদে আপনার ওনারা স্বাক্ষর করেছেন, গণভোট হয়েছে, গণভোট নিয়ে আমির খসরু মাহমুদ যেভাবে কথা বলেছেন, সালাউদ্দিন সাহেব যেভাবে কথা বলেছেন, এটা তো মানে একটা ধৃষ্টতা দেখানো। আপনি ধৃষ্টতা দেখাচ্ছেন জনগণের বিরুদ্ধে, ওই পরিবারগুলোর বিরুদ্ধে যারা তার সন্তানকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে এবং 2012 শাহাদাত বরণ করেছে, এখানে 50,000-এর অধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। কিসের উপর দাঁড়িয়ে এই নির্বাচনটি হচ্ছে? ওনারা যে গণভোটের লেজিটিমেসি নিয়ে এখন প্রশ্ন তোলেন, সংসদের সার্বভৌমত্বের কথা বলেন, তার চেয়ে বড় সার্বভৌমত্বের জায়গা তো হচ্ছে গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান বা বিপ্লব আপনার একটা সংবিধানকে
একেবারে ধরেন নাল অ্যান্ড ভয়েড করে নতুন একটি সংবিধান আনতে পারে, শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনটি বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আমরা গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি। অবশ্যই হয়েছেন, সে চার্টারে সাইন করেছেন এবং তার ভিত্তিতেই তো আপনার নির্বাচনটি হয়েছে। আপনি কিসের ভিত্তিতে? একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অবস্থায় তো আপনি নির্বাচনটা করেছেন। এই যে নির্বাচনটি আচ্ছা, অন্তর্বর্তীকালীন সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কিছু বলা নেই, শপথের বিষয়ে বিশেষ করে না। শপথটি দেখেন, ওনারা কিন্তু এগ্রি করেছেন। আপনি যে সমঝোতার আলাপ বলেন, আপনার ঐক্যমত্য কমিশনের আলাপ বলেন, এটি কি একবারও বিএনপি বলেছে যে আমরা এই দুইটি শপথ পাঠ করব না? বা অন্তর্বর্তীকালীন সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় বা শপথের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, সেখানে তারা বলেছে কিন্তু বেশ কিছু প্রস্তাবে তো বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু আপনি সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে শপথ নিতে আপনার অসুবিধা কোথায়? আপনি তো পার্লামেন্টে যাবেন, দুটি ম্যান্ডেট এখানে জনগণ দিয়েছে। যে নোট অফ ডিসেন্ট অবশ্যই উল্লেখ করে থাকবে, কিন্তু মৌলিক সংস্কারের ক্ষেত্রে যেগুলো এগ্রি করেছে, তো সেগুলোর ক্ষেত্রে আপনার মিনিমাম আপনার রেসপেক্ট দেখানো উচিত। তাছাড়া যে আইন মানে সনদটি যেভাবে হয়েছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, সেক্ষেত্রে কিন্তু এটার বাস্তবায়ন করা তাদের উপর মানে একদম আরোপ করা আইনানুগভাবে। দায়িত্বশীল নেতারা কিন্তু অস্বীকার করছে না, তারা কিন্তু বলছে যে জুলাই সনদের বিষয়ে তারা আন্তরিক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। তারপরে সন্দেহের জায়গাটা কোথায়? সন্দেহের জায়গা হচ্ছে বিএনপির অতীত। আপনারা জানেন যে বাংলাদেশে যখন 111 আসে, তার আগে আপনার তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান নিয়োগ নিয়ে যে টালবাহানা হয়েছে, বিচারপতিদের বয়স বাড়ানো, পরবর্তী সময়ে তৎকালীন রাষ্ট্রপতিকে দায়িত্ব দেওয়া, এই হিস্ট্রিগুলো কিন্তু আছে এবং তাদের এই কয়েক মাসের সরকার গঠন করার কিন্তু ইতিহাস আছে। অ্যাডভোকেট আলী নাসির খান, রাজনীতিতে অতীত দিয়ে আসলে বর্তমানকে বিচার করা যায় কিনা? একসময় কিন্তু জামায়াতের সাথে জোট গঠনের আগে আপনারাই বলেছিলেন যে ইতিহাসের দায় যাদের আছে তাদের সাথে আমরা জোটে যাব না। আমি সে আলোচনায় বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। অ্যাডভোকেট আলী নাসির খান, আপনি বলছিলেন বিএনপির অতীত ইতিহাসের কারণে আপনারা বিএনপির উপর আস্থা রাখতে পারছেন না, কিন্তু জামায়াতে ইসলামীর ইতিহাসের দায় রয়েছে, আপনারাই বলেছিলেন। তারপরে জামায়াতে ইসলামীর উপর আপনারা আস্থা রাখতে পারছেন এবং শোনা যাচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামীর মধ্যকার নির্বাচনী জোট এখন রাজনৈতিক জোটে রূপান্তর হতে যাচ্ছে, আসলেই কি তাই? জামায়াত একসময় বিএনপি খুব ট্রাস্টেড ফ্রেন্ড ছিলেন। তো রাজনীতিতে আপনি যখন কমিটমেন্ট রক্ষা করবেন এবং রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার সামর্থ্য থাকবে, সেখানে নির্বাচনী জোট হবে। বাংলাদেশে তো এটির অতীত ইতিহাস রয়েছে। এখন আপনি স্বচ্ছভাবে রাজনীতি করছেন কিনা, এবং আপনি দেখেন যে 2001 সালের পরে যে সরকারটি ছিল জামায়াত বিএনপির, সেখানে জামায়াতের পক্ষ থেকে যারা দুজন মন্ত্রী ছিলেন তারা কিন্তু ট্রান্সপারেন্ট ছিলেন, কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। এবং জামায়াতের একটা বিশেষ কৃতিত্ব রয়েছে, তারা খুব সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল। তো আমরা জামাতকে দেখেছি খুবই ইনক্লুসিভ রাজনীতি করতে, খুবই প্রতিশ্রুতিশীল, নারী ইস্যু সহ সব সফিস্টিকেটেড ইস্যু থেকে জামাত কিন্তু পরিষ্কার বক্তব্য দিয়েছে। তো আমাদের একটি নির্বাচনী জোট ছিল, আমরা এখন ভাবছি, এটি এখনো চূড়ান্ত নয়। তো আমরা চাই যে এই গণঅভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণ করা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে কাজ করতে। সেই হিসেবে আরও অনেক রাজনৈতিক দলও যুক্ত হতে পারে। এমনকি জানেন যে বিএনপির যারা ডাইহার্ড সমর্থক ছিলেন তারাও কিন্তু এবার আমাদের এই জোটে ভোট দিয়েছেন এবং আপনার ব্যাপক পরিবর্তন দেখতে পেয়েছেন। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হতো তাহলে কিন্তু 11 দলীয় জোট ক্ষমতায় যেত। আমরা একটা বিষয়ে আলোচনা করছিলাম সংস্কারের বিষয়ে, যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের বলে 2025-এর বলেই তো গণভোট হয়েছে, বিএনপি অস্বীকার করছে। আমরা বলছি দেখেন 77 জন মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু শপথ নিয়েছেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তো এটা কোরাম পূর্ণ হতে 60 জনের উপস্থিতি নিশ্চিত করা লাগে। এখন যদি ধরেন এই এমপিরা জামায়াত এনসিপি সহ এই জোটের তারা যদি উদ্যোগ নেন, এটি কিন্তু সিস্টেমেটিক্যালি হয়ে যাবে। যেই পরিস্থিতি তৈরি হবে এইটা আপনার হচ্ছে ফেস করার মতো অবস্থায় বিএনপির আছে কিনা। বিএনপি এখন যে পরিস্থিতিতে পৌঁছেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং পরে, কেউ কিন্তু তাকে ওয়েলকাম করছে না এবং আনওয়েলকামিং পরিস্থিতি আমরা সরকার দেখিনি। সেলিব্রেশন হওয়ার কথা, মানুষের মধ্যে স্বস্তি থাকার কথা, কিন্তু সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়েছে। আমাদের টঙ্গীর পাগারে আজকে গতকালকে প্রকাশ্যে গুলি হয়েছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কুপিয়ে এরশাদনগর এলাকায় মানে নানানভাবে জখম করা হচ্ছে। নড়াইলে গতকাল আপনারা দেখেছেন 22 তারিখের ঘটনা, যে 3 জনকে কুপিয়ে কবজি আলাদা করে ফেলা হয়েছে, বিএনপি লোকদের ক্ষেত্রে ঘটছে। আমাদের মনে আছে যে বিএনপি ক্ষমতা আসার পরে 2001 সালের পরে একটা অপারেশন চালাতে হয়েছিল ক্লিন হার্ট তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আমরা যেই গভর্নেন্সের অবস্থা দেখছি, আমরা কোনো ব্যাপারেই আস্থা রাখতে পারছি না। এই সংস্কার নিয়ে গাদ্দারি, শহীদদের রক্তের সাথে গাদ্দারি এবং যে ধরনের কথাবার্তা বলছেন, একটা গণভোট তো এটা জনগণের পক্ষ থেকে একটা ম্যান্ডেট দেওয়া হয়েছে। এখানে
বোধ ঘটনা ঘটনায় 72 সালে যে পূর্বে যারা নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য ছিলেন তারাই তো একাধারে সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে কাজ করেছেন। এখানে তো একটা ডুয়াল রোলের কথা ছিল, তিনি মেম্বার অফ পার্লামেন্টও থাকবেন, সংবিধান সংস্কার সভার থাকবেন, সক্রিয় থাকবেন। এখানে মূল কথাটা আমরা যেটি বলতে চাই, বিএনপি তার পরিবারতান্ত্রিক রাজনীতি হারাতে দিতে চায় না। মানে তারেক রহমানের পরে তার সন্তান জাইমা রহমান, ওনার আত্মীয় বা স্ত্রী ক্ষমতায় আসবেন এবং তিনি 2 মেয়াদের বেশি আপনার প্রধানমন্ত্রী হতে পারবেন না, সরকার প্রধান থাকলে তিনি আবার দলীয় প্রধান হতে পারবেন না। এই যে মৌলিক সংস্কার যা করলে পরে আমাদের সাংবিধানিক সরকারি প্রতিষ্ঠানগুলো অনেক বেশি শক্তিশালী হয়, আমাদের একটা গণতান্ত্রিক স্বচ্ছতা নিশ্চিত হয়, এই মাফিয়াতন্ত্র স্বৈরতন্ত্রের উত্থান আর ঘটবে না, পারিবারিককেন্দ্রিক এই যে খাই রাজনীতি এর উত্থান আর ঘটবে না। এই জন্যই তো জুলাই গণঅভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে। তো এর বিপরীতে বিএনপি স্পষ্ট অবস্থান নিয়েছে, তার পরিবার কেন্দ্রিক রাজনীতি টিকাতে চায়, তারা সে পুরনো বন্দোবস্তে ফেরত যেতে চায়। 72-এর সংবিধান পূজা, রাষ্ট্রপতি পূজা, চুপ্পু পূজা সব প্রাইস পোস্টিং দিয়ে আপনারা দেখছেন যে কিভাবে কয়েকদিন পরে সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলা হলো। তো 6 জন আপনার মহানগর পর্যায়ের সভাপতি সহসভাপতি নিয়োগ দিলেন কেন? কোয়ের তেলে কই ভাসবেন, লুটপাটের মহোৎসব চলবে। আগেও 5 বারে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখছি দেশ ওই দিকে নিচ্ছে। নতুন জামায়াত যেমন একটু মুখের মধ্যে রোমাল দিয়ে থাকে, কয়েকদিন একটু ভাবসাবে থাকে খুব ভদ্র, তো বিএনপি সরকারটা আপাতদৃষ্টে ভদ্র মনে হলেও যে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি, তো ওনারা খুব একটা দুঃশাসনের দিকে যাচ্ছেন। ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সামাল দেওয়ার তো দূরের কথা, বাগাড়ম্বরের মধ্যে আছেন সালাউদ্দিন সাহেব। এই বাগাড়ম্বর ছাড়া যে জুলাইয়ের প্রতি একটা কমিটমেন্ট, মুক্তিযুদ্ধ, এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট, এগুলোর প্রতি কোনো ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আলী নাসির খান। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, জুলাইয়ের প্রতি কমিটমেন্ট থেকে বিএনপি সরে আসছে কি? দেখেন, জুলাইয়ের কমিটমেন্টটা অনেক বড় ক্যানভাস। আমি যদি জুলাইয়ের কমিটমেন্টের মধ্যে যাই, এক এক করে যদি বলি এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে হলো আমাদের নির্বাচন ব্যবস্থার একটা সংস্কারের কথা, এর মধ্যে কথা আছে সংবিধান এবং ক্ষমতার যে ভারসাম্য, বিশেষ করে আমাদের দুর্নীতি দমন কমিশন, আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন, এগুলোর গণতন্ত্রায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং সর্বোপরি দেশে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা। যে বৈষম্য যদি আপনি বিলোপ করতে চান, তাহলে এই দেশে গরিব ধনীর যে বৈষম্য আছে এইটা আপনি কিভাবে বিলোপ করবেন। যেমন আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মেহনতি মানুষ, তাদের কি কোনো রাষ্ট্রীয় ন্যূনতম মজুরি ঘোষিত আছে? কথা তো ছিল সেটা আগে হওয়ার, সেটা এনসিপিও বলেনি, সেটা বিএনপিও বলেনি। এখন দেখেন যে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে গিয়ে 72-এর সংবিধানের স্পিরিটকে ধ্বংস করে একটা দলতন্ত্র কায়েম করেছে এবং একে একে রাষ্ট্রধর্ম করার মধ্য দিয়ে বিভিন্নভাবে ইসলামিক ভোট ব্যাংককে নিজের দলে নেওয়ার জন্য যে চেষ্টা করেছে, এটা তো মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল না। মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল একটা সেকুলার বাংলাদেশ। এবং সেকুলার বাংলাদেশ কেন গণতন্ত্রের জন্য ক্ষতিকারক হবে? আমরা যদি সকল ধর্মের মানুষকে রাষ্ট্রে একই রকম অধিকার দেই, তাতে তো গণতন্ত্র ক্ষুণ্ণ হয় না। নারীর ব্যাপারে যেমন ধরেন আমার এনসিপির বন্ধু যেটি বলছেন, তারা একটা মধ্যপন্থা রাজনীতির কথা বলেছিলেন, কিন্তু জামাত তো মধ্যপন্থা রাজনীতি করে না এবং গোটা মধ্যপন্থার পুরোপুরি বিপরীতে হলো তাদের রাজনীতি। জামাতের এজেন্ডা এবং এনসিপির লক্ষ্য কি সমান্তরালে চলার কোনো সুযোগ আছে? দায়িত্বশীল নেতারাই বলেছেন যে জামাত কখনো নির্ভরযোগ্য মিত্র হতে পারে না। আমরা যত কথাই বলি না কেন, আমরা কি 71-কে অস্বীকার করতে পারবো? 71 আমাদের তো মূল ভিত্তির জায়গা। সুতরাং আজকে দেখেন দেশে এতগুলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য ধ্বংস হলো, সবকিছু তো আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না। লালন ফকিরের বেগম রোকেয়ার ভাস্কর্য, এরকম অনেক জায়গা এবং সুপ্রিম কোর্টে আপনার ন্যায় বিচারের যে ভাস্কর্য, এগুলোর সাথে তো আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। ফলে এগুলোকে ফিরিয়ে আনা কিন্তু আমাদের একটা কমিটমেন্টের জায়গা হওয়া উচিত ছিল, যদি আমরা বিশ্বের সামনে একটা সভ্য জাতি হিসাবে, একটা বৈষম্যমুক্ত জাতি হিসাবে সামনে আনতে চাই। কিন্তু এই যে আমরা বর্তমান বাস্তবতায় দেখছি যে সংস্কারকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মাঝে বিশ্বাসযোগ্যতার ক্ষয় হচ্ছে, এটি গভীর সংকট তৈরি করবে কিনা সামনের দিনে? দেখেন, আমরা তো চাই না যে পুরনো বয়ানে আবার সেই বিরোধিতার জন্য বিরোধিতা, পার্লামেন্ট ওয়াকআউট, পার্লামেন্ট অচল, জনগণের ট্যাক্সের টাকা ব্যয় করে পার্লামেন্টে দিনের পর দিন খিস্তি খেউর চলতে থাকুক, আমরা তো এরকম চাই না। আজকে তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার করবেন না, গাড়ি বহন নেবেন না, খুব ভালো কথা, কিন্তু পার্লামেন্টে তো কাজের কথা বলতে হবে। তারা বলতেছে যে কথা কম কাজ বেশি, তো সেই কাজটা কোন কাজ? সেটা তো চাঁদাবাজি প্রতিষ্ঠার কাজ না, সেটা তো দলতন্ত্র বা দলীয় লোকদেরকে সব জায়গায় পদায়ন করব, মেধা যোগ্যতা সততা দেখবো না, তা তো নয়। ফলে আমরা যেমন সুপ্রিম কোর্টে আমরা যেটা দেখি, আর নিম্ন আদালতে যেটি আমরা দেখি যে অ্যাটর্নি সার্ভিসে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ দলীয়ভাবে, তো সেইখানে মেধা সততার অন্তর্ভুক্তি কোথায়, এগুলো মানুষ দেখতে চায়। সুতরাং সংস্কারের ব্যাপারটা একটা
একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার আছে, আর একটা মধ্যমেয়াদী ব্যাপার আছে, আর একটা স্বল্প মেয়াদী ব্যাপার আছে। এখন দরকার ছিল প্রথম দিনেই বিএনপির কিছু স্বল্প মেয়াদী সংস্কারে হাত দেওয়া, যেটা আমি আগেই বলেছি যে মর্নিং শোজ দ্য ডে। সেই কাজগুলো যদি দেখতে পাই আমরা আগামী দিনে, আমরা বুঝতে পারবো যে বিএনপি অভ্যুত্থানের স্পিরিটের মধ্যে আছে। যদি না থাকে, জনগণ সজাগ আছে, জনগণ, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন, তারা তো কথা বলবেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আলী নাসির খান আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।